ফোন কোম্পানিগুলো মনে হয় এখন ফোন বানানো বাদ দিয়ে পাওয়ার ব্যাংক বানানো শুরু করছে। হাতে যেটা দেখছেন সেটা ফোন নাকি আস্ত একটা পাওয়ার ব্যাংক সেটা বোঝা মুশকিল। 10,000 mAh এর বিশাল ব্যাটারি আর সাথে পাওয়ারফুল স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট রয়েছে এই ফোনটাতে। অনার তাদের এই অনার উইনারটি দিয়ে মার্কেটে এমন এক গেম খেলতে নামছে যা আগে কোনো ব্র্যান্ড সাহস করেনি। আজকের ভিডিওতে আমরা দেখব এই দানবটা আসলে কতটা কাজের, নাকি শুধু স্পেক্স দিয়েই বাজিমাত করার চেষ্টা করছে। চলেন তাহলে শুরু করি। আমি সাব্বির হোসেন আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন টেকি পার্ট। আমাদের আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে স্মার্টফোন বাজারের বিশ্বস্ত প্রতিষ্ঠান SMS গ্যাজেট। তাদের কাছে পাবেন অথেন্টিক সব স্মার্টফোন, সেই সাথে পাবেন যে কোনো গ্যাজেট একদম রিজনেবল প্রাইসে। ফোনটার 12/256GB চাইনিজ ভেরিয়েন্টটা তাদের কাছেই পেয়ে যাবেন 54 থেকে 55 হাজার টাকার আশেপাশে। ডেসক্রিপশনে SMS গ্যাজেটের সব ডিটেলস দেওয়া আছে, অবশ্যই চেক আউট করবেন। প্রথমে এই ফোনটার ডিজাইনের দিকে তাকালে আপনি কিছুটা কনফিউজড হয়ে যেতে পারেন। এক পলকে দেখে মনে হতে পারে এটা বুঝি iPhone 17 Pro Max এর কোনো কপি। তবে ক্যামেরা মডিউলে থাকা ওই ইনবিল্ট ফ্যানটা দেখলে আবার রেড ম্যাজিকের কথা মনে পড়তে বাধ্য। ফোনটা হাতে নিলে বুঝবেন এটা কোনো হালকা পাতলা ফোন না, বেশ বড় সড়ো আর একটা মাস্কুলার ভাইব আছে এতে। 10,000 mAh এর বিশাল ব্যাটারি থাকার পরেও অনারের থিকনেস মাত্র 8.3 mm এর মধ্যে রেখেছে, যা এক কথায় ভালো দিক। তবে এর ওজন প্রায় 225 গ্রামের মতো। সোজা কথায় ফোনটা কিছুটা ভারী মনে হবে, তবে বিশাল ব্যাটারির কথা চিন্তা করলে এটাকে একটু স্যাক্রিফাইস করতেই হবে। ফ্রেমটা মেটালের হলেও ব্যাক সাইডটা সম্ভবত প্লাস্টিকের। এখানে গ্লাস প্যানেলটা মিস করেছি। প্রাইস অনুযায়ী প্লাস্টিক ব্যাগটা অবশ্যই একটা ড্রব্যাক। আমার কাছে লেটস টিম আপ ব্ল্যাক ভেরিয়েন্টটা আছে, যেটা দেখতে সুন্দর হলেও এখানে কিন্তু ডাস্ট আটকায়, বিশেষ করে ক্যামেরা মডিউলের সাইড দিয়ে আর ফ্যানের নিচের দিকের বেন্ডরে। বাটন এন্ড পোর্টসের অ্যারেঞ্জমেন্টে কোনো কমতি নেই, সবকিছুই একদম প্রপার পজিশনিং এ রাখা হয়েছে। এছাড়া আয়ার ব্লাস্টারের সাথে দুইটা ন্যানো সিম ব্যবহার করার অপশনও পাবেন। আরেকটা কথা, ইনবিল ফ্যান থাকলেও এখানে IP68 এবং IP69K রেটিং দেওয়া হয়েছে, যা পানি বা ধুলোবালি থেকে ফোনটাকে সেফ রাখবে। তবে এই বড়সড় আর বাল্কি ডিজাইনটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিসপ্লেতে অনার ব্যবহার করেছে 6.83 ইঞ্চের বিশাল 1.5K OLED প্যানেল। এখানে 185 এর গেমিং রিফ্রেশ রেট দেয়া আছে, তবে নর্মালি সব জায়গায় 120 হার্জের রিফ্রেশ রেটটাই পাবেন। কোম্পানি ক্লেম হিসাবে 185 হার্জটা শুধুমাত্র স্পেসিফিক কয়েকটা গেমেই পাওয়া যাবে। DCI-P3 কালার গামোড 1 বিলিয়ন কালার্স আর HDR সাপোর্ট থাকায় ডিসপ্লের ভিজুয়াল এক্সপিরিয়েন্স ছিল এক কথায় টপ নচ। 4K 60fps HDR ভিডিও প্লেব্যাকের সময় কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ চোখে পড়েনি, যা বেশ ভালো লেগেছে। ব্রাইটনেসের কথা বললে এতে 6000 নিটসের পিক ব্রাইটনেস ক্লেম করা হলেও এখানে থাকা 2000 নিটসের গ্লোবাল ব্রাইটনেসটাই ডিরেক্ট সানলাইটে আপনার বেশি কাজে আসবে। আর স্ক্রিনের টাচ রেসপন্স নিয়ে কোনো কথাই হবে না। 3500 হার্জের ইনস্ট্যান্ট টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে গেমের মধ্যে রিফ্লেক্সগুলো শার্প লেগেছে। এছাড়া এখানে 5920 হার্জের PWM ডিমিং দেওয়া হয়েছে, যা চোখের জন্য আরামদায়ক। সিকিউরিটির জন্য এতে আল্ট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, যা যথেষ্ট ফাস্ট আর অ্যাকুরেট ছিল। তবে একটা বিষয় হচ্ছে, অনার এখানে ডিসপ্লে প্রোটেকশন নিয়েও কোনো ইনফো শেয়ার করেনি। এটাও একটা ড্রব্যাকের মধ্যেই থাকবে। পারফরমেন্স সেকশনে অনার ব্যবহার করেছে একদম লেটেস্ট স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর, সাথে থাকছে LPDDR5X আলট্রা র্যাম ও UFS 4.1 টাইপের স্টোরেজ। ফ্ল্যাগশিপ লেভেলের এই হার্ডওয়্যারের প্র্যাকটিক্যাল পারফরমেন্স দেখার জন্য আমরা শুরুতেই গেমিং টেস্ট করেছি। CarX স্ট্রিট খেলার সময় হাইয়েস্ট গ্রাফিক্সে 60 FPS সাপোর্ট করে এবং গেম প্লে ছিল বেশ ফ্লুয়েন্ট। টানা অনেকক্ষণ গেম খেলার সময় মাঝে মাঝে FPS 56, 57 এর দিকে নামলেও ম্যাক্সিমাম সময় 58 থেকে 60 মধ্যেই থাকে, যা আমাদের এভারেজ 59 FPS নিশ্চিত করেছে। জেনশিন ইম্প্যাক্টের পারফরমেন্সও একদম ক্লিন ছিল। কাস্টম গ্রাফিক্সে 60 FPS এ গেম খেলে কোনো ল্যাগ পায়নি এবং ফাইট মোমেন্টগুলোতে গ্রাফিক্স লোড নিতে কোনো প্যারা হয়নি। এখানেও এভারেজ 59 FPS ছিল। পাবজির ক্ষেত্রে বর্তমানে 120 FPS সাপোর্ট পাচ্ছেন না, 90 FPS পর্যন্ত সাপোর্ট রয়েছে এবং এভারেজে 88 FPS ধরে রাখে। ইন্টেন্স মোমেন্টগুলো স্মুথলি হ্যান্ডেল করতে কোনো সমস্যা হয়নি। একইভাবে ফুটবলেও আমরা এভারেজে 59 FPS পেয়েছি। এখন একটু বেঞ্চমার্ক স্কোরগুলো বলে দিই। আন্তর্জাতিকে আমরা স্কোর পেয়েছি 31,16,855, আর গিগবেঞ্চে সিঙ্গেল করে 2775, মাল্টি করে পেয়েছি 8,473 স্কোর। তারপরে এই ফোনের হিট ম্যানেজমেন্ট কেমন সেটা দেখতে 3D মার্কের ওয়াইল্ড লাইফ এক্সট্রিম স্ট্রেস টেস্ট দিয়েছিলাম। সেখানে 55% স্টেবিলিটি ধরে রেখে টেম্পারেচার 51 ডিগ্রি পর্যন্ত উঠে গিয়েছিল। আর CPU থ্রটলিং টেস্টেও স্টেবিলিটি 61%-এ থ্রটল করে নেমে আসে। এছাড়া গেমিংয়ের সময় ফোনটা তুলনামূলক ভালোই হিট জেনারেট করছিল। আমাদের টেস্টিংয়ে আমরা 45 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার রেকর্ড করেছি। ইনবিল্ট ফ্যান ও ব্যাপর চেম্বার থাকার পরেও এখানে হিট ম্যানেজমেন্টে কিন্তু কিছুটা হলেও ঘাটতি স্পষ্ট।
এখানে হিট ম্যানেজমেন্টটা আরেকটু বেটার হতে পারতো। সফটওয়্যারের কথা বললে এতে পাবেন ম্যাজিক ওএস 10 যা অ্যান্ড্রয়েড 16 এর উপর বেস। সফটওয়্যার এক্সপিরিয়েন্স ছিল বেশ ফ্লুয়েন্ট, কোনো ধরনের স্টার্টার নেই, স্মুথ অ্যানিমেশনের সাথে কাস্টমাইজেশনের সুযোগকে ভালোই বলতে হয়। চাইনিজ ফোন হিসেবে কিছু ব্লটওয়্যার থাকলেও সেগুলো আনইনস্টল করে দেওয়া যায়। র্যাম ম্যানেজমেন্টেও এই ফোনটা যথেষ্ট ভালো পারফর্ম করে। 10-12টা অ্যাপ অনায়াসেই ব্যাকগ্রাউন্ডে ধরে রাখতে পারছিল এবং ভারী গেমগুলোকেও ব্যাকগ্রাউন্ডে রান রাখতে পারে। আপডেটের ক্ষেত্রে অনার এখানে 3 বছরের ওএস আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট প্রমিস করেছে, যা মোটামুটি গুড এনাফ। এখন এই ফোনটার একটা উইক পার্ট নিয়ে বলি, আর সেটা হলো এর ক্যামেরা। এখানে মেইন ক্যামেরা হিসেবে দিয়েছে 50 মেগাপিক্সেলের f1.95 অ্যাপারচারের একটা সেন্সর, সেই সাথে 12 মেগাপিক্সেলের f2.2 অ্যাপারচারের একটা আলট্রা ওয়াইড, আর সাথে থাকছে 50 মেগাপিক্সেলের f2.0 অ্যাপারচারের একটা সেলফি শুটার। একটা গেমিং ফোনে কিন্তু এরকম স্পেকই দেখা যায়, তবে দামের কথা চিন্তা করলে এই প্রাইস পয়েন্টে অনেক ফোনে টেলিফোটো লেন্সটাও পাওয়া যাচ্ছে। তবে যাই হোক, ক্যামেরা পারফরমেন্স নিয়ে একটু বলি। এখানে মেইন ক্যামেরার পিকচার কোয়ালিটি ভালোই, খারাপ বলবো না। এক্সপোজার ব্যালেন্সটা 1x এ যথেষ্ট বেটার পারফর্ম করে, তবে 2x এ কিছুটা প্যারা দেয়। ডাইনামিক রেঞ্জটাও চলনসই, তবে খালি চোখে ডিটেলস কম মনে না হলেও জুম করলে কিছুটা ডিটেলসে ঘাটতি বোঝা যাবে। নর্মালি ডিটেলস ভালোই, খারাপ না। কালার টোনটা খুব বেশি ন্যাচারালও না, একদম পাঞ্চি বুস্টেডও না, মাঝামাঝি একটা অবস্থানেই রাখবো আমি। নর্মালি ছবিগুলো কাজে লাগাতে পারবেন। মেইন ক্যামেরার ডেলাইট পারফরমেন্স চলনসই হলেও পোর্ট্রেটে কিন্তু এই ফোনটা কিছুটা হলেও পিছিয়ে পড়বে। এখানে 1x আর 2x জুম করে শুধু পোর্ট্রেট তুলতে পারবেন, 3x এর কোনো অপশন নাই, তাই 85mm এর ফোকাল লেন্থের যে মজাটা সেটা এখানে মিসিং। ডিটেলসটা এভারেজ, কারণ এখানে কিছুটা স্মুদিং রয়েছে, সেই সাথে এজগুলোও আরেকটু বেটার হতে পারতো। তবে নর্মালি এর ব্লারনেস, বোকে, সেই সাথে কালার, এক্সপোজার ব্যালেন্সের জন্য এর পোর্ট্রেট ছবিগুলোকে ডিসেন্ট বলবো। নাইট মোডের কথা বললে এখানে হ্যাঁ, নয়েজ ও গেইন কিছুটা আছে, ডার্ক এরিয়াগুলোর দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন। আর একটু বেটার পারফর্ম করতে পারতো। এমনিতে কালার কন্ট্রাস্ট ঠিকঠাক, তবে আলট্রা ওয়াইডের ছবির কোয়ালিটি বিলো এভারেজ লেগেছে আমার কাছে। এখানে এক্সপোজার ব্যালেন্স আর কালার টোনে অনেকটাই সমস্যা পেয়েছি, ছবিগুলোকে বেশি ওয়ার্ম করে ফেলছিল। তাছাড়া শ্যাডো এরিয়ার ডিটেলসও লস হচ্ছিল। সেলফির পারফরমেন্স আবার গুড এনাফ, কালার ব্যালেন্সটা স্লাইটলি ইমপ্রুভ করার অপশন রয়েছে, তবে ওভারঅল ডিটেলস, এক্সপোজার ব্যালেন্স এগুলো যথেষ্ট ভালো। কিন্তু এর ভিডিও কোয়ালিটিও, সেলফিতে 4K 30fps এ ভিডিও রেকর্ড করা যায়। ভিডিওর ডিটেলস ভালো লাগবে, এক্সপোজার ব্যালেন্সটাও বেটার, দু একটা সিনারিও ব্যতীত। মেইন ক্যামেরা দিয়ে 4K 60fps ওয়াইস সহ ভিডিও রেকর্ড করা যায়। এখানেও ভিডিও কোয়ালিটি নিয়ে আর কি বলবো, দেখতেই পাচ্ছেন সবকিছুই মোটামুটি ঠিকঠাক লেগেছে, খালি সামান্য নয়েজ ফিল হতে পারে। সো ওভারঅল ক্যামেরা স্যাম্পল দেখে বা ক্যামেরা টেস্ট করে আমার কাছে মনে হলো এই ক্যামেরাতে আরো ইমপ্রুভমেন্ট করার জায়গা রয়েছে। আরো কিছুটা বেটার ক্যামেরা প্রোভাইড করলে ভ্যালু ফর মানি ডিল বলা যেত। আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্যাটারি সেকশনে রয়েছে এই ফোনের সবচেয়ে বড় চমক। একটা ফোনে 10,000 mAh এর ব্যাটারি থাকলে সেটাকে ফোন বলবো নাকি পাওয়ার ব্যাংক সেটা বোঝাই মুশকিল। এত হিউজ ক্যাপাসিটির ব্যাটারি থাকলে চার্জ নিয়ে কোনো টেনশন করারই কথা না। তাই আমরা ব্যাটারি ব্যাকআপ টেস্ট করেছি দুইভাবে। নর্মাল ইউজেসে আমাদের এসওটি এসেছে 14 ঘন্টা 24 মিনিটের মতো, আর একদম হেভি ইউজ বা টানা গেমিং করার পর এসওটি পেয়েছি 9 ঘন্টা 44 মিনিটের মতো, যা এক কথায় হিউজ। যারা ব্যাটারি ব্যাকআপের প্যারা একদমই নিতে চান না তাদের জন্য এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। তবে এত বড় ক্যাপাসিটির ব্যাটারি 100 ওয়াটের ফাস্ট চার্জার দিয়েও ফুল চার্জ হতে 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় নিয়ে নেয়। নেটওয়ার্ক সেকশনে পাচ্ছেন ব্লুটুথ 6.0, ওয়াইফাই 7 এবং 5G সাপোর্ট, সেই সাথে আলাদা গেমিং ওয়াইফাই চিপ এবং C1+ চিপও থাকছে এর গেমিং পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য। সাথে NFC আর আয়ার ব্লাস্টার তো থাকছেই। নেটওয়ার্ক বা কল কোয়ালিটি নিয়ে কোনো ইস্যু পাইনি, ওয়াইফাই স্পিডও ভালো পাচ্ছিলাম, আর সেন্সরগুলোও একদম অ্যাকুরেটলি কাজ করছিল। তো এই ছিল অনার উইনার-টি এর ইন ডিটেল রিভিউ। যারা একদম পাওয়ার হাউস পারফরমেন্সের সাথে লম্বা ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন তাদের জন্য এটা ভালো চয়েস হতে পারে। যদিও এর হিটিং নিয়ে কিছুটা কমপ্লেন আছে, তবে পারফরমেন্সের সাথে ভালো ক্যামেরাও চাইলে অন্য অপশন দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।